জুলাইয়ের যারা একমাত্র ধারক বাহক সেই এনসিপি, তারা সারা দেশে তাদের পদযাত্রা কর্মসূচি ঘোষণা করলো, কিন্তু পরক্ষণেই তারা গোপালগঞ্জ সহ 6টি জায়গাকে তাদের কর্মসূচির থেকে বাতিল রেখেছে। তো অন্য জায়গাগুলো যা হোক না হোক, গোপালগঞ্জ তারা কেন বাতিল করলো? কারণ এর ঠিক 2-3 দিন আগেই শুনলাম তারা হুমকি দিয়ে বসলো যে বঙ্গবন্ধুর সমাধি পর্যন্ত তারা উড়িয়ে দিতে পারে যদি বেশি কিছু করা হয়, এবং আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যদি না থামে তাহলে তারা সেদিকেও যেতে বাধ্য হতে পারে, এরকম হুমকি। এর মধ্যেই কেন গোপালগঞ্জ থেকে তারা সরে গেল? কথা শুনবো। বলেছেন যে আমার ভাবির পোলার আসলে ছেলে বলে রাগ করে, বলতে হবে ভাবির পোলা, তা না হলে তারা মাইন্ড করে। আমার ভাবির পোলারা, কারণ ছেলেরা বললে আবার আমার রক্তের হয়ে যায়, ভাবির পোলা বললে তারা খুশি হয়, কারণ তারা তো যে আসলে আমার ভাইয়ের পোলা কিনা সন্দেহ আছে, কিন্তু ভাবির পোলা এটা তো সন্দেহ নাই, কারণ উত্তর তো একটাই। যাই করে তো দেখা যায় কোথা থেকে পয়দা হয়, যাই হোক কার শরীর থেকে পয়দা হয় সেটা অন্য বিষয়। আপনি যেটা বলেছেন আমার ভাবির পোলারা, আসলে আমি লজ্জিত দুঃখিত। আমার ভাবির পোলারা এত বড় বীর, মহাবীর, দুর্বল সিংহ, তারা ট্যাঙ্কের ভিতরে পালায় আসে, কামানের ভিতরে পালায় আসে। তো এইবার তো তারা সেনাবাহিনী নিয়ে গিয়েছিল, তো এইবার পাকিস্তানের কি কি যেন নাম, রিভেন্স নাকি কি যেন নাম থাকে তাদের, ওই বাহিনী নিয়ে আসুক, পাকিস্তান থেকে বাহিনী নিয়ে আসুক। যদি তাও না পারে তাহলে নেটো বাহিনী নিয়ে গোপালগঞ্জ ঢুকুক। আসলে খোঠার জুড়ে পাঠা কোদে, আমরা গুলো জানি আমার ভাবির পোলারা কার নির্দেশে উঠে, কার নির্দেশে বসে। আমার ভাবির পোলারা যে চাচা, জ্যাঠা, কাকা, তাদের কথাই চলে না, ওটা আমরা জানি। আমার ভাবির পোলারা চলে মামাদের কথায়। তার মামা ওয়াকার বলেছে, ভাগিনা ওদিকে যাইও না, ওইদিকে গেলে ঝামেলা হবে। কারণ ওইবার গতবারই চলে গিয়েছিল, গিয়ে তাদের ট্যাঙ্কের ভিতরে পালায় আসতে হয়েছে। একটা নাকি কি যেন নাম, ওগুলো প্রাতিষ্ঠানিক আবিধানিক নাম বলতে পারবো না, যেহেতু আমরা সামরিক ব্যক্তিত্ব। এপিসির ভিতরে লুকিয়ে, যেটাকে আমরা বলি ট্যাঙ্কের গর্তের ভিতরে পালায় চলে আসতে হয়েছে। এইবার গেলে তো ট্যাঙ্কও রেখে দিবে গোপালগঞ্জের মানুষ। এইবার যদি যায় ট্যাঙ্ক, কামান, সেনাবাহিনীর লোক বেঁধে রেখে দিবে, গাছের সাথে বেঁধে রাখবে। এটা সেনাবাহিনী বুঝতে পারছে, তার জন্য ভাবির পোলাদের যাইতে বলে নেই। সোজা হিসাব যে তাদের খোটা এবার বলছে যে না, খোটা এবার দুর্বল যাওয়া যাবে না, কারণ এই মুহূর্তে কোনো অপ্রীতিকর নয়, ভয়াবহ ঘটনা ঘটবে। বাংলাদেশের মানুষ এইবার এরা গেলে একটাও জান নেবির আসতে পারতেন। আমি বলেছি তো যে শুধুমাত্র এই আমার ভাবির মামারা, মানে জলপাই রঙের মামারা শুধু বেড়াকে ফিরে যাবে। এরা ওই যে আমার ভাবির পোলা 6 জন এমপি আছে না, ঠিক 1 সপ্তাহ মধ্যে তাদের এলাকাতে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করবে। রাস্তাঘাটে এদের দেখলে মানুষ জুতা দিয়ে ঠেলাবে, আপনি লিখে রাখেন। তারপরে বিএনপি যদি একটু ঘাটটা ঘুরিয়ে রাখে এইভাবে আমার ভাবি পোলাদের দেখে, এদের হারিকেন দিয়ে আপনি খুঁজে পাবেন না 1 মাসের মধ্যে। তারা সংসদে যেতে পারবে না ভয়ে, ওগুলো আমরা জানি। এরা একজন বর্তমান না, কিন্তু সংসদে না যাইতে পারলেও তাদেরকে তো ওই যে কোন এক হোটেল মালিক তাদের বিরুদ্ধে অভিযোগ তুললো, কত লাখ টাকা তারা ভাড়া পায়, সেই রুম গুলোতে তো তাদের আছে এখন, নাকি না নাই? আপনার কাছে তো নিশ্চয়ই খবর আছে তো বলে। শুনেন, সেই 80 মণ ঘিও নাই, সে রাধাও নাই, নাচবে কে? ভাবির পোলাদের ওইবার তো 8 মাস থাকতে দিছে মাগ না। এইবার দেখেন ভাবির পোলাদের কেউ ঘর ভাড়া দেয় কিনা, হোটেল ভাড়া দেয় কিনা, সে আগামীতে তো কেউ টাকা দিয়েও ভাড়া পাবে না। আমি বলেছি তো, যেই দিন ওয়াকা, সেই দিন এই আমার ভাবির মামুরা, ভাবির পোলার মামুরা, আমার ভাবির ভাইরা বেড়াকে ফিরে যাবে, আপনারা লিখে রাখেন, এদেরকে কেউ বাসা ভাড়া দিবে না, নিশ্চিত থাকেন। এদেরকে হোটেল ভাড়া দিবে না। এদের কোনো হোটেলে কেউ খাইতে দেখলে বলবে ভাই তাড়াতাড়ি চলে যান, কারণ যে কোনো সময় পাবলিক তাদের উপর আক্রমণ করবে। কারণ তারা যে লুটপাট, বদমাইশি, সন্ত্রাস, মব সন্ত্রাস করেছে, ভায়োলেন্স করেছে, মানুষকে সেগুলো ভুলে যাবে আপনার মনে হয়? এমনিতেই তো মানুষ তাদের বিদেশে গেলেও আন্ডা দিয়ে ঢেলায়, তাহলে বিদেশে গেলে যারা আন্ডার ঢেল খায়, তাহলে এইখানে যে ডান্ডা পড়বেন আপনি কেমনে বুঝলেন? কেমনে বুঝলেন? শুধুমাত্র এই মুহূর্তে আসলে সরকারকে চালাচ্ছে, সরকার চালাচ্ছে ওয়াকা। আদত এটা ওয়াকারের সরকার, আমার ভাবির পোলাদের সরকার। এটা মানে কেটে আপনি মনে করতেছেন তারেক রহমান সরকার চালাচ্ছেন না, আপনি মনে করছেন যে ওই যে সরকারি বিরোধী দল জামাত বিরোধী দলের না, ওই 6 জন আমার ভাবির পোলা পাশ করেছে, এগুলো অনুরোধের আসরের এমপি, এগুলো আমরা বুঝি। বিএনপি নেতারাই তো বলতেছে যে জামাতের আমির ফেল,
ভাবির পোলারা ফেল, তাদের পাশ করানো হয়েছে পরিকল্পিত বলে দাবি করেছে তারা। বিএনপি নেতারাই বলতেছে, আমরা তো বিএনপিদেরও বলি যে এটা অনুরোধের আসনের এমপি, ইলেকশন করে দেখুন। আপনার কাছে একটু আমি যদি একটু আরেকটু ভালোভাবে একটু ব্যাখ্যাটা শুনতে চাই যে যদি তারা গোপালগঞ্জকে মনে করে, গোপালগঞ্জ নিয়ে তারা অনেক ধরনের কথা বলেছে, যদি মনে করে থাকে যে গোপালগঞ্জে তাদের যাওয়া ঠিক হবে না কিংবা নিরাপত্তার অভাবে তারা যাচ্ছে না, কিন্তু ভয়টা কেন থাকবে? কারণ বাংলাদেশে তো আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ নিঃশেষ হয়ে গেছে, আওয়ামী লীগের রাজনীতি আর কোনোদিন হবে না, স্বরাষ্ট্রমন্ত্রী তো নিজে বারবার এটা বলছেন। তাহলে গোপালগঞ্জের কি সাধারণ মানুষ কে ভয় পাচ্ছে নাকি আওয়ামী লীগের সেখানে কেউ না কেউ আছে তাদেরকে ভয় পাচ্ছে? এইটা আপনি একটু বিস্তারিত একটু বলতে পারেন কিনা? আমি বারবার বলেছি, তারা যতই বলুক আওয়ামী লীগ দেশে নাই, ছাত্রলীগ দেশে নাই, 50 বছর আর ক্ষমতায় আসবে না, সংসদের এমপি বলে, স্বরাষ্ট্র মুশতাক স্বরাষ্ট্র ছিলেন সালাউদ্দিন বলে, তাহলে আপনি 23 জুন এত বাহিনী কেন নামিয়েছিলেন? আপনার 85,000 সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, তারপর ছাত্র দল, ছাত্র শিবির, ভাবির পোলারা মাঠে কেন ছিল? নাম্বার 1। নাম্বার 2, জীবিত বঙ্গবন্ধুর চাইতে মৃত বঙ্গবন্ধু কত শক্তিশালী আরেকবার প্রমাণ হয়ে গেল। ভাবির পোলাদের সেনাবাহিনীর লোকেরা আর নিরাপত্তা দিতে পারবে না বলে স্বীকার করে নিয়েছে। আমরা জানি যে ভাবির পোলাদের বলেছে যে ভাগিনা তোমরা ওইদিকে যাও না, পাবলিক কিন্তু উদ্ধার করে ঝুলায় রাখবে। কারণ আওয়ামী লীগ নাই তাতে কি? এটা তো তাদের মুখের বাণী, এটা তো তাদের কথার কথা। আওয়ামী লীগ যে বাংলাদেশের আকাশে, বাতাসে, জমিনে, ভূমিতে, জলে, বনে, রনে, জঙ্গলে আছে, সমতলে, তার প্রমাণ হলো তারা তো সেই বঙ্গবন্ধুর এলাকায় যাওয়ার সাহসী হয় না। কেন? বঙ্গবন্ধু তো মৃত মানুষের তো কোনো ক্ষমতা নেই। তারপরে আবার আওয়ামী লীগ মাঠে নেই, নিষিদ্ধ বলেছে, 50 বছর আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না। তাহলে তো ভয় কিসের? যখন ভাবির পোলারা হুমকি দিল যে তারা গোপালগঞ্জ যাবে, তারা স্বৈরাচারের শেষ, তাদের ভাষায় স্বৈরাচারের শেষ যে চিহ্ন সেটাকে তারা ঘুরিয়ে দিবে, আমি বলছি ভাবির পোলারা আসো বাবা, আসো না, আমি তো দোয়া করতেছি তোমরা আসো, তারপরে না দেখতে পারবা যে বঙ্গবন্ধু কিভাবে, মৃত বঙ্গবন্ধু কিভাবে তোমাদের ছাই দিয়ে ধরে। যাও না, না করছে কে? আর্মি তোমার, বিজিবি তোমার, পুলিশ তো তোমার 5 পয়সা দামি দাও না, ছাত্র শিবির আছে, ছাত্র দল আছে, যাক না দেখি সেনাবাহিনী, ওয়াকারকে সামনে রেখে যাক না দেখি কত বড় মুরত। তাদের ওইখানে, তাদের ওই পদযাত্রা, তথাকথিত জুলাই সন্ত্রাসীদের পদযাত্রা ওই 6 জেলাতে, ওই 6 অঞ্চলে নিষিদ্ধ করার মধ্য দিয়ে প্রমাণ করে দিল যে বাংলাদেশ আওয়ামী লীগ আছে, ছিল এবং থাকবে। এটা তো তার প্রমাণ। তারা তো ভয় পাবেই, কারণ তারা মুক্তিযুদ্ধ, 72 সংবিধান, তারা জয় বাংলা স্লোগান নিয়ে যে সমস্ত বিকৃত রুচির পরিচয় দিয়েছে, ওইখানে গেলে তাদের অস্তিত্ব থাকবে না। আমি বললাম তো, শুধুমাত্র সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে যেতে দেন, শুধু গোপালগঞ্জ নয়, ফরিদপুর নয়, বাংলাদেশের কোন অঞ্চলে তারা আমার ভাবির পোলারা চলতে পারবেন। ভাবির পোলারা তো দূরের কথা, জামাতেরাও রাস্তাঘাটে চলতে পারবেন। এমনকি বিএনপির যারা আছেন তাদেরও ভয়ে ভয়ে চলতে হবে। এই মুহূর্তে তাদের আশ্রয়, তাদের খোদা হচ্ছে ওয়াকারকে শুধু ঘরের ভিতরে যেতে বলেন, কারণ তারা জানে তাদের কোনো ক্ষমতা নেই। কারণ তাদের এই যোগ্যতা, ক্ষমতা হচ্ছে আরোপিত, অর্জিত নয়। যদি অর্জিত হতো তাহলে তো সেখানে যেতে পারতো, তাহলে তো সেনাবাহিনী ব্যারাকে থাকতো। নির্বাচিত সরকার আসার পরে তারপর সেনাবাহিনী থাকবে কেন? কি কারণে? তারা না বলেছিল জুন মাসের মধ্যে চলে যাবে? আমি কিন্তু বলেছিলাম যাবে না, এদের ঘেটি ধরে বের করে দিতে হবে, সেনাবাহিনীকে ঘেটি ধরে বেরাকে নিয়ে যেতে হবে। আর সেই কাজ আপনারা দেখবেন ডিসেম্বরে, সেনাবাহিনীকে ঘেটি ধরে আমরা বেরাকে পাঠাবো। এই বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে সেনাবাহিনীকে, এই বাংলাদেশের সংবিধান বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, বঙ্গবন্ধুর বিরোধী, এই আমাদের বাঙালি সভ্যতা সংস্কৃতির বিরোধী এই সেনাবাহিনীকে ঘেটি ধরে আমরা বেরাকে পাঠাবো ডিসেম্বরে। আর ওই যে বিদেশে মিশন করে না, সেই মিশনে যাওয়াটা কিভাবে যায় আসে সেটাও আমরা দেখবো। তো এই যে আরো যে খুঁটির জোরে, আবার এই ওয়াগার সাহেব আবার বিদেশি খুঁটির জোরে লড়ে, মানে প্রত্যেকে যার যার খুঁটির উপর দাঁড়িয়ে আছে। ওই খুঁটিগুলো যখন থাকবে না, এদের হাড়ি কিন্তু খুঁজে পাবেন না। তার সর্বশেষ প্রমাণ হলো আমার ভাবির পোলাদের হলকুম শুকে গেছে, ভয়ে তারা আর ওইদিকে যাচ্ছে না। জানে যে ওইখানে গেলে পাবলিক, তাদের আওয়ামী লীগ নাই তাতে কি,
সাধারণ জনগণের যে ক্ষোভ, সেটা তারা তারা তো জানে ওখানে গেলে কি পরিণতি হবে, সেই জন্য তারা যাবে না, কারণ তাদের ভেতরে আমি ভয় ঢুকে যেহেতু গেছে। আপনি মাঝে মধ্যে খুব একটু ফান করেন, আমি কালকে দেখলাম একটা স্ট্যাটাস, যদিও আমি এই ধরনের আমার শোগুলোতে এই ধরনের ফানের মধ্যে আমি ঢুকতে চাই না, কিন্তু আপনার যেহেতু কথাগুলো মানুষ একটু নেয়, কালকেই দেখলাম যে আমার এলাকা বরিশালে যে এক বিএনপি বা যুবদল নেতা যে কাণ্ডটি করেছে, জি জি এর পরপরে একটা স্ট্যাটাস দেখলাম যে গোপালগঞ্জে এনসিপির আপনার ভাবির ছেলে পোলারা সেই ভয়েতেও নাকি তারা ওই অঞ্চলে এখন আর যাওয়ার, এমনকি বরিশালেও যায় কিনা, এই বরিশালের ওই ঘটনার পরে এটা নিয়েও, এইটা আপনার কোনো মন্তব্য আছে কিনা? জি জি জি, মনে করাই দেওয়ার জন্য ধন্যবাদ। আমার ভাবির পোলারা জানে যে তাদের তাদের বিচি তো দূরের কথা, তাদের শ্বশুরের বিচিও থাকবে না, তাদের শ্বশুরের বিচি ধরে টান দিবে গোপালগঞ্জের লোকজন। এই ভয়েই তারা ছাত্র এই যুবদল নতুন শুরু করে দিয়েছে। আমি এ ব্যাপারে লিখেছি তো, জিয়ার জিয়ার ছাত্র দল নিয়ে এসেছে নতুন পদ্ধতি, এরা আপনার বিচি চেপে নিয়ে যাবে সব সম্বল, বলেছি তো। তো এদের যে শেষ সম্বল আছে বিচিখানি, সেই বিচিখানিতে এমন চাপ দিবে গোপালগঞ্জে গেলে, সেই ভয়েও তারা যাচ্ছে না, কথাটা সত্য। জায়গাটা আপনি আমি আসলে আপনাকে বলতে যাক, লজ্জা পাই। না আপনি মনে আমিও করাইতে নর্মালি এটা বলি নাই, কিন্তু কালকে এটা দেখলাম। আমি একটু সিরিয়াস ছোট্ট একটু আলোচনা করেই শেষ করব। সেটা হচ্ছে যে এই যে সংসদ ভবনের সামনে যে আয়োজনটি করলো মার্কিন যুক্তরাষ্ট্রের, তো এইখানে কিন্তু বিএনপি নেতারা ছিলেন, এমপি মন্ত্রী সবাই ছিলেন, কিন্তু আগের 2 বছরে যেভাবে মার্কিন সরকারের সঙ্গে ডক্টর ইউনূস এবং এই এনসিপি নেতাদেরকে দেখা গেছে মঞ্চে, সেদিন কিন্তু আমরা এনসিপির কাউকে মঞ্চে দেখলাম না। আপনার কি নজরে এসছিল কিনা, জি, জি, বা এটি জি, জি। তারা কেন ছিলেন না, এইটার কোনো ব্যাখ্যা আপনার কাছে আছে কিনা, এটা একটু সিরিয়াসলি শুনতে আছে, চাচ্ছি। আছে, ব্যাখ্যা আছে। আমার ভাবির পোলারা হলো কামলা ইবনে কামলা, না কামলার বাচ্চা কামলা, গোলামের বাচ্চা গোলাম। গোলামেদের তো কাম শেষ, গোলামের বাচ্চাদের দিয়ে আর কি হবে? ওইখানে 2 গোলাম গিয়ে বসেছিল বিএনপি আর জামাত। ঠিক আছে, এদের তো দরকার নাই, এদের দিয়ে জুলাই সন্ত্রাস ঘটিয়ে তারা ক্ষমতায় চলে গেছে, কেউ বিরোধী দলে, কেউ সরকারি দলে। এটাই তো সত্য। এইগুলো আসন জামাত পেয়েছে, এর চেয়ে আর কি তার পাওনা? তো এই জন্য তারা ওখানে যেতে দেয় নাই, কারণ তারা তার প্রভু রাষ্ট্রকে বুঝিয়েছে যে জামাত আর বিএনপি থাকতে আর ভাবির পোলাদের লাগবে না, তাই ভাবির পোলাদের যাইতে দেয় নাই। ভাবির পোলাদের তখন গুরুত্ব আর দিবে কেন? বিএনপির তো কাজ হয়ে গেছে। আর ভাবির পোলা যারা থাকতো শিবিরের মেসে, চলতো লোকাল বাসে, চলতো সিরা স্যান্ডেলে, তারা নাকি এখন 15-20 হাজার টাকার ক্যাটস পরে, তারা এখন গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, আর কি দিবে? আমার ভাবির পোলাদের যা প্রাপ্য তার চাইতে তো বেশি দিয়ে ফেলেছে, তাদের চাইতে 100 গুণ না, 200 গুণ না, 1000 গুণ বেশি দিয়ে ফেলেছে। যারা ভাত পাইতো না, তাদের গাল দিয়ে এখন তেল বেয়ে বেয়ে পড়ে, তাদের পশ্চাদেশ ফুলে ময়মনসিংহে, পাছা ফুলে ময়মনসিংহে পাউরুটি হয়ে গেছে, পেট ফুলে মোটামুটি গোপাল ভাড়ের পেট হয়ে গেছে। তো এদের আর কত কিছু দিবে? তাদের চকচক করে একেবারে বাংলাদেশের নায়ক নায়িকাদের চাইতে তাদের গাল তেল তেলা। তো তো বিএনপি আর কি দিবে এদের? বিএনপি বলছে যা বাবা, তোদের যা দিয়েছি যা, এখন আমাদের প্রভুদের কামলা আমাদেরকে দিতে দে। তাই জামাত আর বিএনপি এখানে গিয়েছে। তবে সবচেয়ে হাস্যকর ব্যাপার যে এখন বাংলাদেশটাই আমেরিকা হয়ে গেল, নাকি আমেরিকা বাংলাদেশ হয়ে গেল, এটা আমরা বুঝতে পারলাম না। এই দেশে কিন্তু পাকিস্তান দিবস পালিত হয়েছে, এই দেশে কিন্তু আমেরিকার দিবস পালন হলো। আগামীতে আমি ভারত দিবস পালন করব যদি বেঁচে থাকি। তখন দেখবেন বলবে এই যে গণতন্ত্র খত্রে মেয়ে, বাংলাদেশ খত্রে মেয়ে, কিন্তু পাকিস্তানের স্বাধীনতা দিবস, আমেরিকার স্বাধীনতা দিবস পালন করলে দেশ খত্রে মেয়ে যায় না, দেশ গোলাম হয় না। কিন্তু আমি যেদিন কেউ পালন সরকার করুক আর না করুক, আমি শেখ ফরিদ ভারতের স্বাধীনতা দিবস পালন করব, যেদিন ভারতের স্বাধীনতা দিবস জি, দেখবো। ধন্যবাদ। আমি আমি শেষ করতাম, আরেকটু মাথায় ঢুকলো আর কি, কারণ আপনাকে পেলে ওই প্রশ্ন একটার পর একটা একটু খুঁটে খুঁটে মাথার মধ্যে ঢুকে যায়। সেটা হচ্ছে, তার মানে আপনি যে কথাগুলো বললেন, এটা কি জিনিসটা এরকম দাঁড়াচ্ছে কিনা যে এনসিপি যে কর্মসূচি ঘোষণা করেছে, সেইটা আপনার কি আশঙ্কা আছে যে এই কর্মসূচিগুলো কি শান্তিপূর্ণভাবে হবে না, নাকি কোনো সমস্যা হতে পারে কোথাও? শান্তিপূর্ণ হওয়ার তো সুযোগই নাই। কেউ না কেউ তাদের জুতাতে ঢেল মারবে, ডিম দিয়ে ঢেল মারবে। এটা আওয়ামী লীগ না, সাধারণ মানুষ মারবে। তারা পদযাত্রা করতে পারবে না, তাদের কি ওই লোক আছে? শোনেন, উঠুলুকে দেখলে মানুষ কি দাম দিবে? এরা হচ্ছে উড়ে এসে জুড়ে বসা উঠুলু। উঠুলুর তো একটা কদর থাকে, মানে কদর মানে তাদের একটা মানুষের দরদ থাকে, আহা অসহায়, এদের একটু জায়গা দাও। যারা তো বদমাইশ উঠুলু, এরা সারা বাংলাদেশে পদযাত্রা করে, দেখেন কি কি অপ্রীতিকর ঘটনা ঘটে। এদের লোক এদের পিটাবে, বিএনপি পেটাবে, পাবলিক ঢাল মারবে, থুতু দিবে, আন্ডা দিবে,
আন্ডা দিয়ে ঢেল দিবে, এগুলো ঘটবে। আর এটা তো মানুষ হাসতেছে, মানুষ তো হাসাহাসি করতেছে তাদের পদযাত্রা, কেউ কেউ বলতেছে এটা তো পাদ যাত্রা হয়ে যাবে, এমন কথা বলেছে, হাসাহাসি করতেছে লোকজন। আর ওই যে আপনি যেটা বললেন যে পাবলিক যে কোনো সময় বিচিতে চাপ দিয়ে ফেলতে পারে, অলরেডি তাদের বিচিতে চাপ লেগে গেছে। তার জন্যই তো তাদের মামু ওয়াকার বলেছে, বাবারা সব জায়গায় যাইও, ওই জায়গায় যাইও না, তোমাদের কিন্তু আমরা রক্ষা করতে পারবো না। কারণ খোদ ওয়াকার গেলেও এবার রক্ষা পাবে কিনা সন্দেহ আছে। আর তো ওয়াকারের নাইলে খেতে বিয়ে জায়গায়, সেই হিসেবে তাদের মায়ের খালাতো ভাই, সেই ভাগিনাদের রক্ষা কে করবে গোপালগঞ্জে গেলে? অবশ্য পাবলিক ফুটবলের মতো শট হবে এদের, ফুটবলের মতো, নিশ্চিত থাকুন। মার্কিনীরা তাদের অভ্যন্তরীণ ভাবে মানুষের যে স্বাধীনতা দিয়েছে সেটার আমি সমর্থক। আবার মার্কিনীরা আন্তর্জাতিকভাবে তাদের নিজেদের মানুষের স্বার্থ রক্ষা করতে গিয়ে যে অন্যায় অন্যায্য কর্ম করে সেগুলোর আমি আবার সমালোচক। তাদের সবচেয়ে বড় অন্যায্য কর্ম ছিল, অন্তত গত এক দশকে সবচেয়ে বড় অন্যায্য কর্ম ছিল বাংলাদেশে আওয়ামী লীগের সরকারকে হটানোতে জামাতের সাথে হাত মিলানো। দক্ষিণ প্লাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের জাতীয় দিবস পালন বাংলাদেশের ইতিহাসে একেবারে নতুন একটা ঘটনা। এই ঘটনার একটা গভীর মনস্তাত্ত্বিক দিক আছে, সেটা বিশ্লেষণ করার জন্য এই বক্তব্য রাখছি। বন্ধুরা আশা করি সাথে থাকবেন। খোলা চোখে আমি অবশ্য এটাকে দোষের কিছু মনে করি না, কিন্তু আমি যেই দৃষ্টিকোণ থেকে এটাকে দোষের মনে করি না, আপনি তো আবার সেই দৃষ্টিভঙ্গিটাকেই সমর্থন করবেন না, করবেন কি? তাহলে দেখুন আমার সেই দৃষ্টিভঙ্গিটা কি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সত্যিকারের সম্প্রীতি কখন হয় জানেন? যদি আপনার মসজিদে হিন্দু এসে পূজা দিতে পারে, আপনি হিন্দুর মন্দিরে গিয়ে নামাজ পড়তে পারেন, তাহলে এটাকে একটা সম্প্রীতি বলে। আমরা কি সেই কথা কল্পনা করতে পারি? ভারত উপমহাদেশের হিন্দু মুসলিম কেউ কিন্তু এটার ধারে কাছে নাই। মন্দিরে মুসলমান ঢুকলে, জানি না এখন সেটা হয় না, আগে হতো, কোনো হিন্দুর বাড়িতে মুসলমান ঢুকলে তো সেটাকে 7 বার ধোয়া হতো। আর মসজিদে ঢুকে পূজা দেয়া, সেটা তো আপনি সাথে সাথে হিন্দুগুলার গলা কেটে ফেলবেন। তাহলে আমার দৃষ্টিভঙ্গি কিন্তু ভিন্ন। আমি এটাকে সম্প্রীতি মনে করি, উদারতা মনে করি। এবং যেদিন আমরা এই ধরনের সমাজ প্রতিষ্ঠিত করতে পারবো যে মসজিদে ঢুকে হিন্দুরা পূজা করতে পারছে, হিন্দুদের মন্দিরে ঢুকে মুসলমান নামাজ পড়তে পারছে, সেদিন সত্যিকারের সম্প্রীতির দেশ গড়ে উঠবে। অবশ্য বাস্তবতার ভিত্তিতে আমি এটা যে আশা করছি তা না, কিন্তু আমি স্পিরিটটাকে সমর্থন করছি। অন্যদিকে আবার দেখেন, খ্রিস্টানরা কিন্তু এতটুকু সম্প্রীতি কায়েম করেছে। আপনি যদি খ্রিস্টানের যে গির্জা আছে, গির্জায় গিয়ে আপনি যদি নামাজ পড়তে চান কিংবা পূজা করতে চান, খ্রিস্টানরা কিন্তু সেটার অনুমোদন দিবে। ইহুদিদের ব্যাপারটা আমি জানি না ঠিক, ইহুদিদের অত বেশি পাই না, তো ওদের সাথে মানে এই পর্যায়ে আলোচনা করার এখনো সুযোগ হয় নাই। কিন্তু আমাদের সমাজে তো আসলে কোনো আদর্শ অবস্থা বিরাজ করে না। তাহলে তারেক রহমানের সরকার এই অনুমোদন কিভাবে দিলেন? অনুমোদনটা কোথা থেকে আসলো? এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস পালনের এই চিন্তাটাই বা কোন পক্ষ থেকে আসলো? এটা কি যুক্তরাষ্ট্রের দূতাবাস বা তাদের কারো মাথা থেকে এসেছে, না বাংলাদেশ সরকারের কোনো হোমরা চোমরা তাদের মাথায় এই বিষয়টা ঢুকিয়ে দিয়েছে? এর আগে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এই একই দিন উপলক্ষে অনেকগুলা রিক্সাকে মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা দিয়ে ছেড়ে দিয়ে এবং সেটা নিজে চালিয়ে একটা ইতিহাস তৈরি করেছিল। তখনও আমি একটা বক্তব্য রেখেছিলাম। আমরা যদি এই দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস পালনের প্রশ্নটা করি, প্রথম প্রশ্ন হলো যে কেন এত যুক্তরাষ্ট্রের দূতাবাসের কি জায়গা নাই সেখানে জাতীয় দিবস পালন করার জন্য? আমি অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশে যে দূতাবাস আছে ওটাতে ঢুকিনি, কিন্তু অন্যান্য দেশে তো মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়েছি। এদের দূতাবাসগুলো পুরো আপনার ইয়েটা এত বড় হয়, বাড়িটা, সেখানে 10-20 হাজার লোক অনায়াসে তাদের জন্য ব্যবস্থা করা যায় এবং সেভাবেই করে। বিশাল আয়োজন থাকে তাদের জাতীয় দিবসে। আমি ধরে নিচ্ছি তাদের ঢাকায় যে তাদের দূতাবাস, রাষ্ট্রদূতের বাসভবন আছে,
সেখানেও সেই ব্যবস্থা আছে। কারণ সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্রের বড় কোনো অতিথি আসে, ধরেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বিল ক্লিন্টন এসেছিলেন, উনি বোধহয় রাত্রি যাপন করেন নাই। মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট যদি বাংলাদেশে সফরে আসে, রাত্রি যাপন করলে আপনি নিশ্চিত থাকেন উনি কিন্তু ওই দূতাবাস প্রেমিসে অবস্থান করবেন। আপনি যত বড় 5 স্টার হোটেল দিয়ে দেন তাকে, আমাদের তো সেরকম নাইও, তারা কিন্তু সেখানে থাকবেন না। বলছেন তাইলে প্রতিটা দূতাবাস তারা কত শক্তিশালী করে নির্মাণ করে, ফলে জায়গার অভাব এখানে কোনো বিষয় না। আর কি বিষয় হতে পারে? আসলে কোনো বিষয়ই নেই। এইটা হলো যে তারেক রহমানের সরকার এবং ইউনূসের সরকার, তারা যে মানসিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বলয়ের অধীনে ঢুকে গেছে, তারই একটা বহিঃপ্রকাশ। আর বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি এটা কি জানেন? এটা হলো এই অবুঝ অবোধ নির্বোধ মানুষগুলো যে বছরের পর বছর পিনাকিদের গালি খেয়ে এইটা বিশ্বাস করেছে, সম্পূর্ণ একটা মিথ্যা বিশ্বাস, যে ভারতের কাছে বাংলাদেশ বিক্রি হয়ে গেছে। এই মানুষগুলার উপর একটা খোদাই গজব নাজিল হয়েছে। গজবটা কি? যে দেশ বিক্রি হয়ে যাওয়া অনুভূতিটা কি সেইটা বোঝানোর জন্য তাদেরকে দেখাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ঘটনা। সত্যিকারে আপনি যদি আপনার স্বাধীনতা, সার্বভৌমত্ব ইত্যাদি কোনো রাষ্ট্রের কাছে বন্ধক রেখে দেন, তাহলে আপনার পক্ষে এই ধরনের ঘটনা হজম করা সম্ভব। অবশ্য আমি ব্যক্তিগতভাবে এটাকে স্বাধীনতা, সার্বভৌমত্ব বিক্রির বিষয় হিসাবে দেখি না। আমার দৃষ্টিভঙ্গি তো আমি আগেই বলেছি যে আমার দৃষ্টিভঙ্গি হলো, যেদিন মসজিদে হিন্দু গিয়ে পূজা করতে পারবে, যেই দিন মন্দিরে গিয়ে মুসলমান নামাজ পড়তে পারবে, সেই দিন সেটা একটা আদর্শিক অবস্থা আমি মনে করি। সুতরাং আমার বিশ্বাসের সাথে আসলে বাংলাদেশের মানুষের বিশ্বাস মোটা দাগে মিলবে না। তারপর এবং আমার উদারতার দিক থেকে আমি এটাকে স্বাধীনতা, সার্বভৌমত্ব হস্তক্ষেপ মনে করি না। কিন্তু বাংলাদেশের মানুষ যে ভারতের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা গিলেছে, মগজ ধোলাইকৃত হয়েছে, চিন্তা রহিত হয়েছে, তাদের এখন তারা এই স্বাদটা না পেলেও তাদের চোখে অন্তত আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তারেক রহমান যে সত্যিকারের স্বাধীনতা, সার্বভৌমত্ব চলে গেলে কি ধরনের অনুভূতি তোমাদের হওয়া উচিত। এই অনুভূতি কিন্তু বাংলাদেশের মানুষের হয় না। এটা যদি ভারত করত, অবশ্য ভারত করলে, তারেক রহমানের সময় করলে কি হতো জানি না, আওয়ামী লীগের সময় ভারত করলে একটা জিনিসই তো ছিল যে বাংলাদেশে আগুন, পুরা বাংলাদেশকে মৌলবাদীরা আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিত, তাই না? মার্কিন যুক্তরাষ্ট্রের এই অবস্থাটা আসলে এটার কি জবাব তারেক রহমানের কাছে আছে? কালকে যদি চীনের রাষ্ট্রদূত এই একই কাজ করতে চায়, তাকে তো অনুমতি দিতে হবে। আর কোন দেশের স্বাধীনতা দিবস পালন এমন কোনো বড় ঘটনা নয় যে সেটাকে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্থানে সেটা আয়োজন করতে দিতে হবে। আয়োজন আপনি করতে দিতে পারেন যদি দূতাবাস থেকে আপনি যেই কাজটা হয়ে গেছে সেটার জন্য যদি আপনি $30 মিলিয়ন দাম ধরেন। টাকা তো দরকার তারেক রহমানের, তাই না? যদি $30 মিলিয়ন আদায় করেন তাহলে ঠিক আছে, আপনি আপনার এই জায়গাটা ভাড়া দিলেন। সেটা কি করেছে? আসলে পুরো প্রক্রিয়াটার মধ্যে যে মনস্তাত্ত্বিক বিশ্লেষণটা বললাম সেটা হলো, বুঝে কিংবা না বুঝে হোক, তারেক রহমান খুব গভীর অনিরাপত্তায় ভুগছেন এবং তিনি এবং তার সরকার তারা কিন্তু মনে করছেন যে তাদের একমাত্র প্রোটেকশন হলো মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক যেমন একসময় সাদ্দাম হোসেন মনে করত তার একমাত্র প্রোটেকশন হলো মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই প্রোটেকশনের কথা চিন্তা করে কিন্তু ইরানের সাথে যুদ্ধ লাগিয়ে দিয়েছিল। তারেক রহমান একই প্রোটেকশন অনুভব করে যদি আঞ্চলিক জায়গায় হঠকারী সিদ্ধান্ত নিতে থাকেন, আমি অন্তত অবাক হব না। তো পাশাপাশি একটা কথা বলে রাখি,
মার্কিনীরা তাদের অভ্যন্তরীণভাবে মানুষের যে স্বাধীনতা দিয়েছে সেটার আমি সমর্থক। আবার মার্কিনীরা আন্তর্জাতিকভাবে তাদের নিজেদের মানুষের স্বার্থ রক্ষা করতে গিয়ে যে অন্যায় অন্যায্য কর্ম করে সেগুলোর আমি আবার সমালোচক। তাদের সবচেয়ে বড় অন্যায্য কর্ম ছিল, অন্তত গত এক দশকে সবচেয়ে বড় অন্যায্য কর্ম ছিল বাংলাদেশে আওয়ামী লীগের সরকারকে হটানোতে জামাতের সাথে হাত মিলানো। আবার আমি এটারও সমালোচনা করি, আওয়ামী লীগ সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যেই পর্যায়ের সম্পর্কের অবনতি করেছিল সেটাও ছিল আওয়ামী লীগ সরকারের কূটনৈতিক ব্যর্থতা, চিন্তার অগভীরতা, প্রজ্ঞার অভাব। দেখুন, ইরান যুদ্ধের সাথে যখন ইরান যুদ্ধ বিষয়ক কথা বলে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছাড়া কেউ কিন্তু কথা বলে না। অর্থাৎ ইরানের সাথে সে লেগেছে কিন্তু সর্বোচ্চ পর্যায় থেকে। বাংলাদেশের সরকারের যে পতন মার্কিন যুক্তরাষ্ট্র করেছে সেখানে কি কখনো জো বাইডেনকে একটা কথা বলতে শুনেছেন? বা তাদের উচ্চ পর্যায়ে যা করার ওই পিটার হাস আর ডোনাল্ড লু করেছে। অর্থাৎ আওয়ামী লীগের সরকার একেবারে নিম্ন পর্যায়ের কর্মচারীগুলোর সাথে তারা কূটনীতি করতে ব্যর্থ হয়েছে। এটা কিন্তু অস্বীকার করার কোনো জো নাই। তবে সেখানে আওয়ামী লীগের যে নীতিগত সিদ্ধান্তগুলো ছিল সেগুলো কিন্তু আবার আমাদের জন্য প্রয়োজনীয় ছিল। যাই হোক, আজকের আলোচনাটা তো ওই বিষয়ক না, কিন্তু এই কথাগুলো যদি আমরা একসাথে বলে না রাখি তাহলে পুরো জিনিসটা কিন্তু বোঝা যাবে না। আমাদের কারো কারো মনে হয় যে তারেক রহমান অনেক বুদ্ধিমানের কাজ করছেন। আমি গতকাল তারেক রহমানের ওই এক জায়গায় ভাষণ শুনছিলাম, যে জায়গায় ভাষণে সালাউদ্দিন সাহেব বলেছিল যে আওয়ামী লীগের কবর রচনা হয়ে গেছে, দিল্লিতে কবর রচনা হবে। সেখানে আবার তারেক রহমানের ভাষণটা ভালো ছিল। কিন্তু তারেক রহমানের কাজ কর্মযোগ্য বা সিদ্ধান্তগুলো কোনোটাই কিন্তু তার ভাষণের রিফ্লেকশন নাই। এটা কি তারেক রহমান একটু ভেবেচিন্তে দেখবেন যে আপনার বক্তব্যের কোনো রিফ্লেকশন কেন আপনার সরকারে প্রতিফলিত হয় না? এইটা তারেক রহমানের বিবেচনা করে দেখা দরকার। তবে যে কুদৃষ্টান্ত স্থাপিত হলো মার্কিন যুক্তরাষ্ট্রকে সংসদের দক্ষিণ প্লাজা ছেড়ে দিয়ে, এটার স্বল্প বা দীর্ঘমেয়াদে কি প্রভাব আছে সেটা এখনই বলা যাচ্ছে না। কিন্তু তারেক রহমানকে যে দীর্ঘদিন মৃত্যুর পরেও এই বদনাম বয়ে বেড়াতে হবে